আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আরিফ ম্যাথকের পক্ষ থেকে। আসলে আমরা যে অধ্যায় সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার একটি স্টুডেন্টের জন্য। একটা স্টুডেন্টকে যদি এই অধ্যায়ে বেটার কিছু করতে তাহলে প্রথমত একদম প্রথম থেকে প্রতিটা সংখ্যার সংজ্ঞা জানতে হবে। প্রথমত A to Z সংজ্ঞা জানতে হবে এবং বিস্তারিত সবকিছু জানতে হবে। কিছু প্রমাণ আছে সেই প্রমাণগুলো জানতে হবে। এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এই অধ্যায়ের ম্যাক্সিমাম সংখ্যাগুলো আবার সেটে গিয়ে কাজে লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা স্টুডেন্টের সংখ্যাতত্ত্ব সম্পর্কে যদি জ্ঞান না থাকে, গণিত পড়ে সে কখনোই মজা পাবে না। এই জন্য সংখ্যাতত্ত্ব সম্পর্কে মোটামুটি একটা সুন্দর ধারণা থাকতে হবে। তো আমরা চলে যাব, প্রথমত আমরা প্রত্যেকটা সংজ্ঞা খুব ভালো করে পড়ে নেব। সংজ্ঞাগুলো পড়ে নেব। সংজ্ঞা পড়ে নেওয়ার পরে ওই কিছু বেসিক প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো আমরা দেখে নেব। তো ঠিক আছে, আমরা প্রথমে যে সংজ্ঞাটা দেখে নেব সেটা হচ্ছে যে আমি প্রতিটা সংজ্ঞার ব্যাখ্যা দেব সুন্দর করে এবং সুন্দর করে দেব। আমাদের বইয়ের প্রথম থেকে নবম দশম শ্রেণীর যেই প্রথম সংখ্যাটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এন তে ন্যাচারাল নাম্বার। আসলে ন্যাচারাল নাম্বারের যদি সংজ্ঞা বলা হয় তাহলে বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তার মানে আপনাকে যদি কখনো প্রশ্নে বলা হয় যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের খাতা যখন দেখি আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে যদি জিজ্ঞাসা করা হয় যে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা চাওয়া হয় বা কাকে বলে, তখন সে লেখে হচ্ছে 1 2 3 4 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কিন্তু যদি কোনো প্রশ্নকর্তা যদি এটা বলে যে সংজ্ঞা ও উদাহরণ দাও স্বাভাবিক সংখ্যার, তখন সে কি লিখবে? যে 1 2 3 4 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, আবার উদাহরণও কি লিখবে? 1 2 3 ইত্যাদি সংখ্যা। আসলে হলো না। এজন্য গণিতে বিজ্ঞানে সবসময় সংজ্ঞাগুলো পিওর হতে হয়, একদম পিওর হতে হবে। এই জন্য সংখ্যাটা মধ্যে রাখতে হবে, ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। হ্যাঁ, যেমন 1 2 3 4 ইত্যাদি সংখ্যা, যেমন n ইকুয়াল টু ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 ইত্যাদি সংখ্যাগুলো কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়, তাই না? যদি স্বাভাবিক সংখ্যার সেট বলে তাহলে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। আসলে এখানে আরো কিছু কথা বলেছে তোমাদের সংখ্যার মধ্যে, যে ইত্যাদি, যেমন 2 3 5 এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা? মৌলিক সংখ্যা, এগুলো আমরা জানি। আবার এখানে 4 6 8 9 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, সেটাও বলে দিয়েছে, এগুলো আমরা জানি। আবার এখানে সহমৌলিক সংখ্যা নিয়ে একটা কথা বলা আছে, সহমৌলিক সংখ্যা। হ্যাঁ, সহমৌলিক সংখ্যাটা কি জিনিস? অ্যাকচুয়ালি দুটো সংখ্যার যদি গসাগু যদি 1 হয়, অর্থাৎ যদি একটা স্টুডেন্টকে খুব সুন্দর করে ভেঙে বোঝানোর দরকার হয়, তাহলে সেটা কিভাবে বোঝাবো আমি একটু সুন্দর করে বলি। আসলে পরস্পর দুটি সংখ্যাকে সহমৌলিক কাকে বলে বা সহমৌলিক সংখ্যা কেমন? একটা স্টুডেন্টের কিন্তু অ্যাকচুয়ালি মনের মধ্যে, যারা একটা দুর্বল চিত্তের স্টুডেন্ট বা মধ্যবিত্ত স্টুডেন্ট, তাদের মনের মধ্যে সহমৌলিক শুনেই একটা প্রথম প্রশ্ন জাগবে এমন, যে তাহলে মনে হয় সহমৌলিক হতে হলে কি মৌলিক হতে হয় সংখ্যা দুটিকে? না, তারা পরস্পর মৌলিক নাও হতে পারে। আসলে তাদের উৎপাদক দ্বয়ের মধ্যে শুধুমাত্র 1 কমন থাকবে। আমি যদি আরো সহজ করে বলি একটা স্টুডেন্টের জন্য, সেটা হলো আসলে সহমৌলিক সংখ্যাটা অ্যাকচুয়ালি কেমন আমি সুন্দর করে বলি। সেটা হলো যে, মনে করো সাপোজ 7 এবং 10 কিন্তু পরস্পর সহমৌলিক। 10 যদিও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 7 এবং 10 কিন্তু পরস্পর সহমৌলিক। এখানে অনেক স্টুডেন্ট এইভাবে আবার প্রশ্ন করে যে স্যার, পরস্পর কি দুইটি সংখ্যা সহমৌলিক হতে পারে? না, অনেক তিনটা সংখ্যাও পরস্পর সহমৌলিক হতে পারে। আমি প্রথমত সহমৌলিকটা বুঝিয়ে নিই। তা হলো 7কে আমি ভাঙতে পারবো কত দিয়ে বলতো? সর্বোচ্চ 7 অক্কে 7। আর আমি 10কে ভাঙতে পারবো কত দিয়ে বলতো? 10 অক্কে 10। আবার কত পারবো বলতো? 5 দুগুণী 10। তাহলে 7-এর উৎপাদক উৎপাদক কত কত? অর্থাৎ উৎপাদক আপনারা অনেকেই বোঝে না, অর্থাৎ 1 এবং 7 হলো 7-এর উৎপাদক। আর 10-এর উৎপাদক কত বলতো? 1 2 5 10, এগুলো হলো 10-এর উৎপাদক। দেখো, এদের মধ্যে কিন্তু কমন নিলে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা বা উৎপাদক কিন্তু কমন যায় না। অর্থাৎ কমন মানে কিন্তু গসাগু বলেছিলাম। এই জন্য আমি তোমাকে বলছি 1 ব্যতীত অন্য কিছু কমন নেই।
অর্থাৎ যে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা দ্বয়ের মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না, কমন থাকবে না, তাদেরকে পরস্পর সহমৌলিক বলা হয়। নেক্সট, আমাদের নেক্সট সংখ্যা আছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটাকে অ্যাকচুয়ালি অনেকেই প্রশ্ন করে থাকে যে স্যার অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার n আর ইন্টিজার মানে তো স্যার INTEGER ইন্টিজার স্যার, তাহলে স্যার আই দ্বারা কেন প্রকাশ করা হলো না পূর্ণ সংখ্যাকে? অ্যাকচুয়ালি আই দ্বারা ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যাকে বোঝানো হয় বলেই আমাদের এখানে আই এই জন্য ইউজ করা হয় না। এই জন্য স্পেশাল ভাবে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? জেড দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, জেড। আসলে আমি একটা স্টুডেন্টকে বলবো, আসলে পূর্ণ সংখ্যাটা বুঝতে হলে তোমাকে অবশ্যই সংখ্যা রেখা বা নাম্বার লাইন সম্পর্কে দুর্দান্ত ধারণা থাকতে হবে। আমি একটু সংখ্যা রেখাটা আঁকাই, এটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে অসীম পর্যন্ত চলবে, এটা অসীম পর্যন্ত চলবে। এটা হলো 0, 0, 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে -1, -2, -3, -4, -5। আসলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। প্রথমত সংজ্ঞা, এবং সংজ্ঞায় কোনোভাবে কোনো বানিয়ে লেখা যাবে না। সংজ্ঞা পড়ার পরে আপনাকে টোটালটা মাথার মধ্যে বুঝে নিতে হবে। সংজ্ঞাটা কি? বলতে শূন্য সহ, আমি এখানে কিছু পয়েন্ট দেখব। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, অখণ্ড মানে কি? যেটা খণ্ড নয়, পূর্ণ। গ্রাম্য ভাষা অনেক সময় বলে আঁকড়া, তাই না? টোটাল একদম, মানে যেখানে ফ্র্যাকশন থাকবে না। তাহলে আমরা দেখি, যেমন শূন্য সহ একটা কথা বলে নেওয়া উচিত। এই যে এটা হচ্ছে কাজে শূন্যটা হচ্ছে কাজে এখানে নিউট্রাল, এই শূন্যর ডান পাশে গেলে সেটা হবে হচ্ছে ধনাত্মক, আর শূন্যর বাম পাশে গেলে সেটা কি হয় বলতো? ঋণাত্মক অঞ্চল, তাই না? এই দুটো অঞ্চল মনে রাখতে হবে তোমাকে। এবার প্রশ্নে সংখ্যাতে বলা আছে শূন্য সহ সকল ধনাত্মক, এরপরে কত? 5-এর পরে 6, 7, 8, 9। এবার ঋণাত্মক অঞ্চলে গেলে কি হবে? -1, -2, -3, -4, -5। অর্থাৎ এই যে এইভাবে চলতে থাকবে শূন্য সহ। তাহলে শূন্য সহ 1, 2, 3, 4 ডট 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 এইদিকে চলে গেল। আবার দেখো শূন্য সহ -1, -2, -3, -4, -5 এইদিকে চলে গেল। এইটা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে সবসময় কি প্রকাশ করা হয় বলতো? জেড দ্বারা প্রকাশ করা হয়, তাই না? জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে সংখ্যা বলা আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এই যে এখানে উদাহরণ কত সুন্দর করে দিয়েছে, এখানে জেড দ্বারা প্রকাশ করা হয়, আমি সেটাও লিখে দিয়েছি, তাই না? আলহামদুলিল্লাহ। নেক্সট যে সংখ্যাটা আছে সেটাতে আমরা চলে যাব, ভগ্নাংশ সংখ্যা, তাই না? অ্যাকচুয়ালি এই ভগ্নাংশ সংখ্যাটাতে অনেক স্টুডেন্টের একটা গাফিলতি থেকে থাকে, বা বলবো যে অ্যাকচুয়ালি প্রবলেম থেকে থাকে। অনেকেই জানে না যে আসলে P/Q। আসলে দেখো একটা কি সুন্দর ব্যাপার, দেখো অনেক স্টুডেন্ট এখানে গুলিয়ে ফেলে। তা হলো যে আমরা কিন্তু মূলদ সংখ্যাও কিন্তু জানি যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে স্যার কি মূলদ আর ভগ্নাংশ সেম? আপনি বলছেন স্যার এখানে P/Q আকারে প্রকাশ করা। অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু এই ধরনের একটা মানে কনফিউজিং ব্যাপার এটা, যে স্যার আমরা একটু সত্যি কিন্তু স্যার আমরা এই ভগ্নাংশকেও স্যার P/Q আকারে প্রকাশ করা যায়, আবার স্যার মূলদ সংখ্যাটাকেও স্যার P/Q। এখানে স্যার একটু স্যার আমাদের একটু বোঝাপড়ার একটু সমস্যা হয়, সেটা আমি একটু সুন্দর করে বলি। মনে রাখবে যে এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে মূলদ যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা। বাট এখানকার শর্তটা হলো, মনে রাখবে যে কিউ ইজ নট ইকুয়াল টু 0। মূলদে কিন্তু কিউ ইজ নট ইকুয়াল টু 0, জাস্ট মাইন্ড ইট। কিউ ইজ নট ইকুয়াল টু 0।
বাট যখন ভগ্নাংশ বলবে, ফ্র্যাকশন বা যদি কখনো ভগ্নাংশের কথা বলে, পি বাই কিউ, এখানকার শর্তটা হলো, অফকোর্স ইউ হ্যাভ টু নো যে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং কিউ গ্রেটার দেন 1। অফকোর্স এই যে কিউ গ্রেটার দেন 1, এই কথাটা তোমাকে দুর্দান্ত ভাবে হাইলাইট করতে হবে। কিউ গ্রেটার দেন কি বলো? 1। এই যে বোঝাপড়ার ব্যাপারটা, এখানে কিন্তু অবশ্যই তোমার 1 থেকে বড় হতে হবে। আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। ধরো একটা, কেন 1 হতে পারে না, কেন 1 হতে পারে না, সেটা একটা ব্যাপার আছে। মনে করো তোমাকে বলা হলো 10 টাকা, 10 টাকাকে তুমি 2 জনকে ভাগ করে দাও, 2 জনের মধ্যে তুমি ভাগ করে দাও, তাহলে কিন্তু তাকে নিচে 2 দিয়ে ভাগ করতে হবে। যেটা যেটা পূর্ণ সেটা কিন্তু ভগ্নাংশ না, আবার যেটা ভগ্নাংশ সেটা কিন্তু পূর্ণ না। মাইন্ডেড, আমি আবারও বলছি, 10 টাকা যদি বলা হয় তোমার কাছে রেখে দাও, একজনকে বলা হলো যে তুমি 10 টাকা তুমি রেখে দাও, তাহলে এই টাকাটা কিন্তু আর ভাগ করা হয়নি, সে পূর্ণ টাকাটাই কিন্তু থাকলো। কিন্তু যদি বলা হয় যে 10টা টাকা তোমরা 2 জন ভাগ করে নাও, তাহলে কিন্তু কি হলো বলতো, তাকে 2 দিয়ে ভাগ করতে হলো। 2 দিয়ে ভাগ মানে কিন্তু কি, এই যে, কিন্তু যখনই এখানে মনে করো অনেকের কমপ্লেন থাকে, স্যার 1 ব্যাপারটা এমন, যদি 1 হয়, 1 হলে কিন্তু সেটা ভগ্নাংশ হয় না, সেটা কিন্তু ভগ্নাংশ বলা যাবে না। কিউ এর মান কেন 1 হবে না? তোমাকে 10 টাকা অথবা একটা আপেল যদি বলা হয়, একটা আপেল দিয়ে উদাহরণ দিই, আপেলটা বলা হলো তুমি সম্পূর্ণটাই খেয়ে নাও, তাহলে আপেলটা কি ভগ্নাংশ করার প্রয়োজন আছে? ভাঙার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। সো এটা জিনিসটা মনে রাখতে হবে। আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে, দেখো এটা দারুণ ব্যাপার, সেটা যে আসলে ভগ্নাংশ কিন্তু আবার 2 প্রকার। কয় প্রকার বলতো? 2 প্রকার, তাই না? 2 প্রকার। সেটা হচ্ছে, এখানে বলা আছে একটা প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, তাই না? দেখো, প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। সাপোজ আমি এখান থেকে একটু বলে দিচ্ছি, তাহলে ওই বাস্তব সংখ্যার যে ছকটা আছে সেই ছকে গিয়ে আমাদের কষ্টটা কম হবে। মনে করো সাপোজ 2/7, 2/7 এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এটা কি বলতো? প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? উপরে ছোট তাই। আবার এটা কিন্তু 7/3 লিখতে পারতাম না? 7/3, অথবা কিন্তু আমি 7/2 লিখতে পারতাম। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কি বলতো? অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এই যে অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই যে আমরা মিশ্র ভগ্নাংশের নাম শুনেছি না, এখান থেকে মিশ্র ভগ্নাংশটা আমি পড়িয়ে দিচ্ছি। মিশ্র ভগ্নাংশটা কেমন? আমরা ছোটবেলায় যেমন 2.1/3 পড়তাম, তাই না? 2.1/3, এই যে 1.9/4, এরকম এই জিনিসগুলো পড়তাম। যেমন এইটাকে কিন্তু আমরা নিঃসন্দেহে আমরা আশা করি যে আমরা কিন্তু 3.1/2 লিখতে পারি। 3.1/2, এই যে 3.1/2, এটা মানেই কিন্তু আবার কত? 7/2, তাই না? এটা মানেই কত বলতো? 7/2। তাহলে প্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পাবো না, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু আমরা কি পাবো? মিশ্র ভগ্নাংশ পাবো। অর্থাৎ উপরে বড় থাকলে ভাগ দেওয়া যাবে, আর ভাগ দেওয়া গেলেই আমরা কি করবো? সেটাকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ আনতে পারবো, তাই না? আচ্ছা, এটাও হয়ে গেল। এবার এই অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে সব থেকে বড় আলোচনার যে বিষয়, সেটা হলো কি, রেশনাল এন্ড ইরেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ এবং অম্লদ সংখ্যা। মূলদ এবং অম্লদ সংখ্যা, তাই না? এখানে অ্যাকচুয়ালি আমি যদি বলি যে একটি স্টুডেন্টের জন্য যে একদম মানে একদম খোলা মনে তোমাকে জানতে হবে, খোলা মনে আমি শেখাবো, আমি কথা দিচ্ছি। সংজ্ঞা পড়ে, আসলে গণিতের সংজ্ঞা পড়ে না কাজ হয় না, আমি দেখেছি। সংজ্ঞা তোমাকে জানতে হবে, কিন্তু সংজ্ঞা পড়ার পরে তোমাকে দুর্দান্ত কিছু উদাহরণ ক্রিয়েট করতে হবে, তখন তুমি বুঝতে পারবে। যেমন আমি বলি, অ্যাকচুয়ালি সংজ্ঞাতে বলা আছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। আবার যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। এবার চলে যাচ্ছে আমরা সুন্দর করে কিছু কথা, কিছু মাত্রাতে আমরা শিখে যাব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, সংখ্যাতে বলা আছে যে সংখ্যাগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। আর অমূলদ কোনগুলো? যেগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না সেগুলোকে অম্লদ সংখ্যা বলা হয়। আমরা দেখি
3। স্যার 3 কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। স্যার আপনি এই মূলদ সংখ্যাটাকে কি স্যার আপনি পি বাই কিউ এর সাথে কনসিস্টেন্স বা সামঞ্জস্য রেখে আমাদের একটু বোঝাবেন যে স্যার অ্যাকচুয়ালি এই যে 3টা স্যার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, এটা অ্যাকচুয়ালি স্যার কিভাবে স্যার পি বাই কিউ এর সাথে আপনি স্যার একটা অ্যাডজাস্টমেন্ট করবেন? ঠিক আছে, 3 কে চাইলে তুমি সুন্দর করে 6/2 লিখতে পারো না? অবশ্যই পারো, অবশ্যই পারো। তুমি চাইলে কিন্তু 3 কে আমরা ইচ্ছা করলে 6/2 লিখতে পারি। শুধু 6/2 কেন, তুমি 9/3ও লিখতে পারো। কিন্তু দেখো আমার টার্গেট কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে দেখো সুন্দর করে, এখানে পি এর মান দেখো 6 আর কিউ এর মান কত বলতো 2। তাহলে আমি 3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি বলে এটা মূলদ সংখ্যা। এবার সাপোজ একটি স্টুডেন্ট বলল, স্যার এক্সকিউজ মি স্যার 2.5 কি স্যার মূলদ কিনা অমূলদ স্যার? এইটা স্যার একটু স্যার আমাদের ব্যাখ্যা দিবেন? অবশ্যই বলবো, কেন দেব না। দেখো ছোটবেলায় পড়েছিলাম নিচে দাগ দিতাম পয়েন্ট থাকলে, উপরে যখন 1 থাকে এই পয়েন্টের জন্য কি করতাম 1 দিতাম, তাই না? এবং পয়েন্টের পরে যে কয়টা অঙ্ক থাকতো সে কয়টা শূন্য দিলাম। এখানে 5 ছিল, 5-এর জন্য একটা শূন্য দিলাম। অ্যাকচুয়ালি টোটাল সংখ্যাটা দাঁড়াবে কত বলতো 25/10, তাই না? অর্থাৎ 25/10। সর্বশেষ আমি কাটাকাটি করলে হবে এটাকে 5/2। কত হবে বলতো 5/2। আমাদের মূল সংখ্যাটা কত ছিল বলতো? মূল সংখ্যাটা ছিল কিন্তু 2.5। কত ছিল? 2.5। 2.5 কে আমি সর্বসাফল্যে দেখো 5/2 আকারে প্রকাশ করলাম। ফর দ্যাট আমি বলতে পারি 2.5 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, নট ইরেশনাল বা মূলদ সংখ্যা। তাহলে এই যে আমরা মূলদ সংখ্যা কত সুন্দর সংখ্যাটা পড়ে গেলাম, পাশাপাশি দুর্দান্ত কিছু উদাহরণ। এবার আসি স্যার এই যে সকল সংখ্যা, স্যার এটা খুব দারুণ একটা ব্যাপার যে যে সকল সংখ্যাকে স্যার অ্যাকচুয়ালি যে সকল সংখ্যাকে স্যার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। কি সংখ্যা বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। তো ঠিক আছে স্যার, আমরা বুঝলাম। তো স্যার আমাদের একটু স্যার জিজ্ঞাসার ব্যাপার আছে স্যার। ঠিক আছে, জিজ্ঞাসার ব্যাপারটা কি স্যার? √2 একটি অমূলদ সংখ্যা, স্যার √3 একটি অমূলদ সংখ্যা, স্যার √5, √6, √7, √8, √10, √11, √12, √13, √15, এই যে সংখ্যাগুলো স্যার, এই সংখ্যাগুলো স্যার অমূলদ সংখ্যা। স্যার √2 একটি অমূলদ সংখ্যা স্যার, এটা বইতে হুবহু দেওয়া আছে স্যার। তো স্যার আমি প্রমাণও করতে পারি, কিন্তু স্যার কখনো স্যার আমরা সেটা ফিল করতে পারিনি যে স্যার এই পি বাই কিউ এর সাথে স্যার এই সম্পর্কটা কোথায়। এইটা স্টুডেন্টের জানার জন্য খুবই জরুরি, সেটা আমরা একটু দেখবো। ফর এক্সাম্পল আমি বলবো যে √2 যখন আমরা ক্যালকুলেটরে চাপ দিই তখন √2 1.414 ... পাকিস্তান, পাকিস্তান থেকে গুলিস্তান, আফগানিস্তান, তারপরে তোমার তেতুলিয়া থেকে অস্ট্রেলিয়া, সারা জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে সারা জীবন। আল্লাহ তাআলা কি অপরূপ সৃষ্টি যে একটা সংখ্যা √2 এই পয়েন্টের পরে কোনো দিনও থামবে না, কিয়ামত পর্যন্ত সে থামবে না। পয়েন্টের পর সে অনবরত চলতে থাকবে, অনবরত সে চলতেই থাকবে, চলতেই থাকবে, কখনোই সে থামবে না, তাই না? এটা অমূলদ সংখ্যা। অর্থাৎ তাহলে পয়েন্টের পরে যেটা থেমে যায় সেটা মূলদ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা অনবরত চলতে থাকে সেটা অমূলদ সংখ্যা। তো স্যার আমি অ্যাকচুয়ালি স্যার আপনি এড়িয়ে যাচ্ছেন পি বাই কিউ এর সাথে সম্পর্কটা বলুন। ঠিক আছে, আমরা পয়েন্ট দেখলেই ছোটবেলায় কি করতাম, নিচে দাগ দিয়ে দিতাম। ঠিক আছে, নিচে দাগ দিলাম। স্যার এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য স্যার ছোটবেলায় স্যার আমরা 1 নিতাম। ঠিক আছে, এটা সত্য কথা। তারপর কয়টা শূন্য নিতে হবে এটা টোটাল ডিপেন্ডস করে পয়েন্টের পরে কতটি অঙ্ক আছে সে কয়টা। পয়েন্টের পরে কতটি অঙ্ক আছে জাস্ট সে কয়টা শূন্য নিতে হবে। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তোমরা এবার, তা হলো গণিত কখনোই ফাও কথা বলে না। গণিত কখনো ফাও কথা বলেনি, বলছে না, বলবে না, অ্যাকুরেট কথা বলে, জাস্ট অ্যাকুরেট কথা বলে। তুমি অ্যাকুরেট করে এরপরে এই যে পয়েন্টের পরে এখানে 3টা অঙ্ক আমাদের সামনে ভাসমান, কিন্তু পয়েন্টের পরে তো অসংখ্য 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 অসংখ্য, কিন্তু কয়টা তুমি নির্দিষ্ট করে শূন্য বলতে পারবে না।
যার কারণে এরপরে কয়টা শূন্য হবে, আমি কোনোভাবে কয়টা শূন্য হবে এটাও কিন্তু আমি বলতে পারবো না। পারবো কি? এই জন্য কোনোভাবেই এই √2 যে সংখ্যাটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে যেটা আসে ওইটাকে পয়েন্ট তুলে দেওয়ার পরে 1 এর পরে কতগুলো শূন্য বসবে তখন তাকে এটা আবার নির্দিষ্ট করে বলা সম্ভব না। এই জন্য একে কোনোভাবেই p/q আকারে প্রকাশ করা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ধন্যবাদ। অমূলদ সংখ্যাটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি বাবা। এখানে একটা ব্যাপার থাকে, সেটা কি জানো, যে অম্লদ সংখ্যাটা অ্যাকচুয়ালি আমি এখানে বলেছি যে অম্লদ সংখ্যার কিছু কিছু ব্যাপার আছে, যেমন পূর্ণবর্গ সংখ্যা নয়। এমসিকিউতে আসে, আমি কথাগুলো বলছি একটু ভালো করে একটু মনে করবো, নোট করে রাখবো, প্রয়োজন বোধে লিখে রাখবা যে আসলে কোনগুলো মূলদ। পৃথিবীতে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, ঠিক আছে, সেইগুলোর বর্গমূল হচ্ছে মূলদ। যেমন 1-এর বর্গমূল 4, যেমন 9, 16, 25, অর্থাৎ 25, তারপর হচ্ছে 36, 64, 81, 100, 121, 144, 161, এইগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা বাদে, যেমন 4-এর বর্গমূল 2, এটা মূলদ সংখ্যা। কিন্তু বাবা 5-এর বর্গমূল কি? অমূলদ। 6, 7, 8 এই পর্যন্ত দেখো অমূলদ। আবার 9 বাদে 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত এইগুলো আবার কিন্তু এইগুলো বর্গমূল দেখো অমূলদ। এখান থেকে আরো সুন্দর প্রশ্ন আসতে পারে, তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি? অমূলদ সংখ্যা। আবার আসতে পারে মৌলিক সংখ্যার বর্গমূল কি? অমূলদ সংখ্যা। ধন্যবাদ। আমরা এখানে ছক দেখতে পাচ্ছি, এই ছকটা আসলে এই ছকটা বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা ছক। এই ছকটা কখন কাজে লাগে? অনেক সময় কাজে আসে এইভাবে, কিছু সংখ্যা দিয়ে দেয়, হ্যাঁ, কিছু সংখ্যা দিয়ে বলে ছকে বসিয়ে দেখাও। আমি বলেছিলাম এই বাস্তব সংখ্যাটাই আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি। বাস্তব সংখ্যার সংখ্যাটা, তাই না? অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যার সংজ্ঞা একজন সাহিত্যিক কিংবা একজন যিনি বাংলা ইংলিশ পড়ান তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কিংবা যিনি জানেন না, কখনো পড়েননি, কিন্তু বাস্তব সংখ্যার সংখ্যাটা অনেকেই ভাবে দেবে যে আসলে আমরা বাস্তব বা দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যা ব্যবহার করে তাকে বাস্তব সংখ্যা বলে। না, গণিত বলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে, তাই না? তাহলে দেখো এই বাস্তব সংখ্যার যে ব্যাপার সেটা হচ্ছে, বাস্তব সংখ্যা দেখো মূলত দুই প্রকার, মূলদ আর কি বলতো? অমূলদ। অমূলদ সংখ্যার কোনো ভাগ নেই, ও সিঙ্গেল, অসীম, অনাবৃত। অনাবৃত মানে কি? কোনো পৌনঃপুনিক নেই, কোনো পৌনঃপুনিক নেই। মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ আর কি ভগ্নাংশ। পূর্ণ কোনগুলো আমি তোমাকে বলে দিয়েছি, এই যে 0, 1, 2, 3, তাই না, 4, -1, -2, -3, এইগুলো। এই পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ধনাত্মক আর ঋণাত্মক। আমি নাম্বার লাইন বা সংখ্যা রেখাতে তোমাদের একটা কথা আমি আঁকিয়ে দেখিয়েছিলাম, শূন্যকে নিউট্রাল নাম্বার বা নিরপেক্ষ সংখ্যা বলা হয়। শূন্যর ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক এবং শূন্যর বাম পাশের সংখ্যাগুলো হচ্ছে কি বলতো? ঋণাত্মক, তাই না? তাহলে ধনাত্মক সংখ্যা আমরা চিনি, ঋণাত্মক সংখ্যা চিনি। এবার ধনাত্মক সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা হয়, মৌলিক আর কি বলতো? যৌগিক। মৌলিক সংখ্যা আমরা জানি, তাই না, সেটা কি বলতো? ওই সকল সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ যেমন 2, 3, 5, 7, 11, 13 এইগুলো। আর যৌগিক কোনগুলো? যেগুলোকে ভাঙা যায় ভাই, যেগুলো কি করা যায় বলতো? ভাঙা যায়। যেমন 2, 8, 15 এগুলো কিন্তু কি যৌগিক সংখ্যা, তাই না? এবার আসো ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, সাধারণ আর কি দশমিক, তাই না? সাধারণ কোনগুলো আমি বলছি, সাধারণ যেমন মনে করো সাপোজ ভগ্নাংশ মনে করো সাপোজ 3/2, এটা হচ্ছে সাধারণ, তাই না? এটা কত? সাধারণ। আর দশমিক বলতে তুমি সাপোজ দশমিক যেগুলোতে আনলে দশমিক হয়, এই উদাহরণটা এইভাবে দেওয়া উচিত আমার, 5/2, এটা হচ্ছে সাধারণ। আবার এইটার একটা ভিন্ন রূপ আছে, সেটা আমি
5/2 কে কিন্তু 2.5 লিখতে পারি, তাই না? 5/2 কে 2.5, এটা হচ্ছে দেখো এটার সাধারণ রূপ, সাধারণ যেটা হয় ভগ্নাংশ, এটা 5/2 p/q আকারে থাকলে সেটা হচ্ছে সাধারণ, আর যদি পয়েন্টে থাকে তাহলে দশমিক সেটা। হ্যাঁ, আবার সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত। আমি তোমাদের এটা বলেছি প্রকৃত, তাই না? মনে করো যেটা লব অর্থাৎ 7 মনে করো সাপোজ 2/7, উপরে যখন ছোট হয়, উপরে ছোট হলে সেটা হয় প্রকৃত। আর অপ্রকৃত কোনটা? সাপোজ মনে করো তুমি 7/2 লিখলা, এই যে উপরে দেখতে পাচ্ছ যে এটা বড়, এটা বড় সংখ্যা, যখন লব বড় হয় সেটা অপ্রকৃত হয়। এই অপ্রকৃত থেকে আবার আমরা মিশ্র ভগ্নাংশের জন্ম হয়েছে। যেমন মনে করো 3×1=2, এটাকে ভাঙলে 3×2=6, আর একে কত হলো বলতো? 7 হলো, 7/2। তার মানে এই অপ্রকৃত থেকেই মিশ্র ভগ্নাংশের জন্ম, এগুলো বলা হয়ে গিয়েছে আমার। এবার আসো দশমিক সংখ্যা, সরি ভগ্নাংশের সাধারণ দশমিক আছে। দশমিকটা আবার হলো দুই প্রকার, এটা হচ্ছে সসীম আর হচ্ছে অসীম বাট আবৃত। অসীম বাট কি বলতো? সসীম কোনটা? যেটা পয়েন্টের পরে থেমে যায় সেটা সসীম। আর অসীম আবৃত, অসীম আবৃত এটা খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা। মনে করো সাপোজ 3.1313131313131 ডট ডট কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা কিন্তু অসীম, অসীম কিন্তু আবৃত। বলতে বোঝানো হচ্ছে একই জিনিস, একই জিনিস বারবার আবৃত হচ্ছে, 31313131313131, এই জন্য একে অসীম বাট আবৃত। এইটাকে লেখা যায় কি জানো? 3.231 পৌনপুনিক দেওয়া যায়। কি দেওয়া যায় বলতো? পৌনপুনিক দেওয়া, 2.31, এই যে অসীম আবৃত বলা হয়। আর অনাবৃত কি? যেটা হচ্ছে পয়েন্টের পরে অনবরত চলতে থাকবে, যেখানে কোনো একই রকম সংখ্যা রিপিটেশন ঘটবে না, একই রকম সংখ্যা রিপিটেশন ঘটবে না, সেটা হচ্ছে তোমার অনাবৃত, সেটা অম্লজ সংখ্যা, তাই না? ধন্যবাদ।